নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আজ এমন একটা গল্প বলবো যা শোনার পর আপনি হয়তো নিজের পকেটে রাখা ভোটার কার্ডটা বের করে একবার হাত বুলিয়ে দেখবেন সেটা এখনো জীবিত আছে। তো ভারতের ইলেকশন কমিশন এখন এক নতুন মিশনে নেমেছে, আমরা সবাই জানি সেটা, নাম তার স্যার কিংবা এসআইআর। আর এমনটা ভাবার কোনো কারণ নেই যে আপনি বাঙালি বলেই এই ঝক্কি পোহাচ্ছেন। সংখ্যাতত্ত্বের ভেলকি বলছে 12টি রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় 6,50,00,000 ভোটার লিস্ট থেকে উধাও। তাত্ত্বিকভাবে এটা ভোটার লিস্টের জঞ্জাল পরিষ্কার করার কথা, কিন্তু বাস্তবে অনেকেই বলছেন কিংবা অনেকের কাছেই এটা সরকারের দুয়ারে জমের কাঁটা। কেন এই কথা বলছি? বিএলও মার খাচ্ছে, এইআরওকে ছুরি মারছে, ঝাঁকে ঝাঁকে মানুষ আত্মহত্যা করছে। যে দিকে কান পাতবেন সেদিক থেকেই এমন একের পর এক অভিযোগ পাবেন। কেউ বলছে বাংলাদেশি হটাও, কেউ বলছে কোটি কোটি রোহিঙ্গা তাড়াও। আরে মশাই, সারা বিশ্বে রোহিঙ্গাদের টোটাল পপুলেশন 25 লাখ। কোটি কোটি রোহিঙ্গাটা পাচ্ছেন কোথা থেকে? কে যে কি বলছে আর ঠিক কি হচ্ছে তা নিয়ে এই মুহূর্তে 12টি রাজ্যের মানুষ সত্যি একটু ঘেঁটে গেছে। আর একটু ঘেঁটে গেছে বললে কম বলা হবে। তাই আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আপনার গণতান্ত্রিক অধিকার এক পলকে ভুতুড়ে হয়ে যেতে পারে। আবার পদবিতে ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, মুখার্জি, মুখোপাধ্যায় লেখার অভ্যেস থাকলে কি করে আপনাকে শুনানির লাইনে দাঁড়াতে হতে পারে। আচ্ছা ভাবুন তো, যার মাথা দিয়ে গোটা বিশ্ব চলে, যার মাথা দিয়ে গোটা বিশ্ব চলে, তার কি অবস্থা? আমি কথা বলছি অমর্ত্য সেনকে নিয়ে, যার মাথা দিয়ে গোটা দুনিয়া চলে। সেই নোবেল জয়ী অমর্ত্য সেনকেও আজ লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হচ্ছে তিনি ভারতীয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাকে নোটিশ পাঠিয়েছে ভোটার লিস্টে নাম থাকার হিয়ারিংয়ের জন্য। অমর্ত্য সেনের যদি এই অবস্থা হয়, তাহলে আপনার আর আমার মতো আম আদমির অবস্থাটা ঠিক কি? অবস্থাটা এইটা দেখুন। লাইনের পর লাইন লোক রয়েছেন, লাইনের পর লাইন লোক দাঁড়িয়ে রয়েছেন। কেউ মাথায় করে নিয়ে আসছে ট্রাঙ্ক, গোটা নথিভুক্ত ট্রাঙ্ক। কেউ আবার নিজের বাবার কবরের মাটি নিয়ে গিয়ে শুনানিতে গিয়ে বলছে এই দেখুন প্রমাণ। ইসিআই বলছে ভোটার লিস্টে পিল পিল করে ঢুকে পড়া মানুষদের শুদ্ধ করা হচ্ছে। আর অনেকেই বলছে এটা আসলে ডিজিটাল হ্যারাসমেন্ট। সংখ্যাতত্ত্বের ভেলকি দেখবেন। এই মুহূর্তে এমনটা ভাবার কোনো কারণ নেই, আপনি একমাত্র ঝক্কি পোহাচ্ছেন। 12টি রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় 6,50,00,000 ভোটার লিস্ট থেকে উধাও। অর্থাৎ মোট নথিভুক্ত ভোটারের 13% এখন নিখোঁজ। সহজ ভাষায়, আমার আপনার সঙ্গে আরও 8 জনকে যদি দাঁড় করিয়ে দিই, তাহলে প্রতি 8 জন ভোটারের মধ্যে একজনের নাম আজ লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে কিংবা ডিলিট হওয়ার প্রক্রিয়ায়। আচ্ছা, এটা কি নিছকই ভুল, নাকি 2026-এর আগে কোনো সুপরিকল্পিত বড় খেলা, যেমনটা বিরোধীদের একাংশ বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিরোধীরা বলছেন, রাহুল গান্ধী বলছেন, আর আমি আর আপনি যত শুনছি ততই ঘেঁটে যাচ্ছি। এআই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেই এআই কি আদতে পাগলা ঘোড়া, মানে বেলাগাম ঘোড়া? এই প্রশ্ন উঠছে, কারণ ইলেকশন কমিশনের এআই সফটওয়্যার নাকি এখন পাগলা ঘোড়ার মতো ছুটছে, টকবক 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 করে পাগলা ঘোড়ার মতো ছুটছে। কোনো আগাম টেস্টিং নেই, টেস্টিং ছাড়াই এমন এক সফটওয়্যার নামানো হয়েছে যা কোটি কোটি মানুষকে সন্দেহভাজন বা সাসপিশিয়াস মার্ক করে দিয়েছে। সফটওয়্যার বলছে আপনার বাবার বয়স আর আপনার বয়সের গ্যাপ যদি 15 বছরের কম হয় তবে আপনি বাদ, কিংবা আপনি সন্দেহজনক। ডিজিটাল যুগে মানুষের চেয়ে এখন সফটওয়্যারের জেদ বড় হয়ে উঠেছে, আর সেই জেদের বসে কোটি কোটি মানুষ লাইনে দিচ্ছে লিগাল ডিসক্রিপেন্সি। কি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি? কি? আপনি লেখেন ব্যানার্জি, বাংলায় বলেন বন্দ্যোপাধ্যায়, হয়ে গেল ডিসক্রিপেন্সি। আজ তো এমন মনে হচ্ছে যদি সত্যজিৎ রায় তিনি বাংলায় থাকতেন, এখনও বেঁচে থাকতেন,
তিনি তো লিখতেন সত্যজিৎ রে, আরে ভাই রে, তাকেও আজকে এসআইআর এর নামে দাঁড়াতে হতো অস্কার হাতে নিয়ে। কথা আমি বলছি না, বলছে বাংলার শাসক দল এবং এই মুহূর্তে কেন্দ্রের যারা বিরোধী দল তারা। বিহারের একটা রহস্য রয়েছে, এই থিওরিও সামনে আসছে। বিহারের রহস্যময় 75টি আসন। থিওরিটা কি? থিওরি বলছে এসআইআর হলো লিস্টের সাফাই, এই 75টি আসনের থিওরি, যেটা অবশ্যই বিরোধীদের বক্তব্য। কিন্তু যদি আপনি বিহারের দিকে তাকান আপনি চমকে যাবেন। 2025-এ বিহারের ইলেকশনের ঠিক আগে সেখানে 75টি এমন আসন রয়েছে যেখানে হার জিতের মার্জিন ছিল ডিলিট করা ভোটারদের সংখ্যার চেয়েও কম। মানে এটা বুঝলেন? হার এবং জিত, যে ক্যান্ডিডেট জিতেছে এবং যে ক্যান্ডিডেট হেরেছে তার 75টি আসনে সেই মার্জিন হচ্ছে সেই সব কেন্দ্রে ডিলিট হওয়া ভোটারদের থেকে কম। এর মানেটা কি বলুন তো? অনেকে বলছে যদি ওই ডিলিট করা মানুষগুলো ভোট দিতে পারতেন তবে আজকে নাকি বিহারের ম্যাপটাই অন্যরকম হতো, বিহারে গেরুয়া ঝড় উঠত না। আচ্ছা, এটা কি নিছক সমাপতন, নাকি অনেকের প্রশ্ন কোনো চাণক্য নীতির ডিজিটাল সংস্করণ, অর্থাৎ কোনো ডিজিটাল খেলা? প্রশ্ন আমাদের নয়, প্রশ্ন বিরোধীদের। মাঠের কর্মীদের কথা ভাবুন, আমাদের বিএলও ভাই বোনেরা, তারা এখন জমের ঘানি টানছেন। দিনে 14 থেকে 15 ঘন্টা কাজ করেও রেহাই নেই। প্রেশার এতটাই যে উত্তরপ্রদেশ আর বাংলায় ডজনেরও বেশি পোল ওয়ার্কার হার্ট অ্যাটাক বা স্ট্রেসে মারা গেছেন বলে খবর আসছে। উত্তর 24 পরগনায় প্রায় 5000 বিএলও গণ ইস্তফা দিতে চেয়ে আবেদন করেছেন, মাস রেজিগনেশন। তারা বলছেন ইসিআই দিল্লি থেকে এক এক দিন এক এক নিয়ম পাঠাচ্ছে, হোয়াটসঅ্যাপে আর পাবলিকের থাপ্পড় খাচ্ছি আমরা গ্রাউন্ডে। বাবু বলছে ইলেকশন কমিশন নাকি হোয়াটসঅ্যাপে নিয়ম পাঠাচ্ছে আর গ্রাউন্ডে পাবলিক গিয়ে থাবড়ে আসছে। মানুষ কি মাদার টেরেসা যে রোজ রোজ রোদে পুড়ে লাইনে দাঁড়াবে আর বিএলওরা বলবে সরি দাদা আগের ডকুমেন্টটা বাতিল, নতুনটা আনুন? এ প্রশ্ন উঠছে কারণ বিএলও বলুন এইআরও বলুন, ছবিগুলো দেখাও না, মানুষকে একটু ছবিগুলো দেখাও। বিএলও বলুন এইআরও বলুন, কোথাও থাপ্পড় খাচ্ছে, কোথাও ছুরির বাড়ি খাচ্ছে, কোথাও গালাগালি খাচ্ছে। কারণ মানুষ তো বিরক্ত, আমি আপনি আম জনতা বিরক্ত হয়ে যাচ্ছি। সেলিব্রিটি বনাম সাধারণ মানুষ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কারো ধার ধারছে না এমনটা অভিযোগ। অভিনেতা দেব হন বা ক্রিকেটার মোহাম্মদ সামি, সবার নামই নাকি ভোটার লিস্ট থেকে বেপাত্তা হতে বসতে কিংবা প্রশ্নবোধক চিহ্নয়ে চলে এসছে। এমনকি প্রাক্তন নৌসেনার চিফ, প্রাক্তন নৌসেনার প্রধান অরুণ প্রকাশ, অ্যাডমিরাল অরুণ প্রকাশ, তাকেও বলা হয়েছে তার পরিচয় এস্টাবলিশ করতে। ভাবুন, একটা লোক 20 বছরের ওপর নৌসেনাকে নিজের জীবনের 20টা বছর দিল, নৌসেনার চিফ, একদম সর্বোচ্চ পদমর্যাদায় কাজ করলো। আরে নৌসেনার চিফ তো আর কোনো এলেবেলে ব্যক্তি নয়, ভারত সরকারের একটা মান মর্যাদার পজিশন, প্রথম 10 জনের একজন। নৌসেনার চিফকে বলা হচ্ছে ভাই আপনি যা করেছেন, আগে নিজের পরিচয়টা দেখান তো। লোকটা হয়তো ভাবছে এই 71-এ এত কিছু করলাম, তারপর 99 অবধি গোটা দেশের জন্য এত যুদ্ধ লড়লাম, এত ডিফেন্সের কাজ করলাম, আজ আমাকেই বলা হচ্ছে কাগজ দেখাও। যিনি সারা জীবন দেশের সীমান্ত ভাড়া দিলেন, যার পেনশন অর্ডার সরকারের কাছে থাকে, পেনশন পান তো সরকার দেয়, তাকেও এখন প্রুফ দিতে হবে তিনি কে। বাবু, একজন ওয়ার হিরো যদি এই হয়রানির শিকার হন তবে সেই দরিদ্র মানুষটার কি হবে যার কাছে কোনো লেগাসি ডেটা নেই? ইনি তো ওয়ার হিরো, 10 জনের একজন ছিলেন, তাকে পর্যন্ত দাঁড়াতে হচ্ছে। দেব সেলিব্রিটি, দাঁড়াতে হচ্ছে। নোবেল প্রাইজ পেয়েছেন অমর্ত্য সেন, তাকে দাঁড়াতে হচ্ছে। এদেরও যদি দাঁড়াতে হয় তাহলে যে লোকটার কোনো পরিচয় নেই, সাধারণ গরিব মানুষ, মাঠে মজুরি, দিনমজুরের কাজটা করে, তার কি অবস্থা হবে বলুন তো? তার তো কোনো লেগাসি নেই। আর পশ্চিমবঙ্গে তো রাজনৈতিক সার্কাস চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় 5টা চিঠি পাঠিয়েছেন দিল্লিকে, বলেছেন সফটওয়্যার বন্ধ করো। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও এক ধাপ এগিয়ে গেছেন, তিনি জনসভায় জ্যান্ত মানুষদের স্টেজে তুলে
দেখিয়েছেন যাদের ইসিআই মৃত বলে লিস্ট থেকে ছেটে দিয়েছে, একদম ভূতের প্যারেড করিয়ে দিয়েছে। তিনি আবার ব্যঙ্গ করে বলেছেন বিজেপি নেতাদের চোখের ছানি কাটাতে ছানিশ্রী প্রকল্প দরকার, রাজনৈতিক কাদা ছোঁড়াছড়ি চলুক, কিন্তু ভোটার কি স্রেফ ফুটবল? আরে মশাই, আমি আপনি কি ফুটবল নাকি? এ একবার লাথি মেরে ওদিকে পাঠায়, ও একবার লাথি মেরে এদিকে পাঠায়, আর ইলেকশন কমিশন মাঝখানে রেফারির মতো হুইসেল বাজায়, কখনো হলুদ কার্ড তোলে, কখনো লাল কার্ড তোলে। বিজেপি বলছে এই রিভিশন আসলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরানোর জন্য, কিন্তু ডেটা কি বলছে? কলকাতার মতো শহর এলাকায় ডিলিশন সবচেয়ে বেশি, এটা ডেটা বলছে। ডেটা বলছে কলকাতার মতো এলাকায় সবচেয়ে বেশি নাম বাতিল হচ্ছে, বর্ডার ডিস্ট্রিক্টে নয়। তাহলে কি কলকাতায় সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী থাকে? ইউপি আর গুজরাটেও কি তাহলে 3 কোটি বাংলাদেশি আছে? যদি থাকে তবে ডাবল ইঞ্জিন সরকার এতদিন কি করছিল? এখানে লজিকের চেয়ে ম্যাজিক বেশি কাজ করছে। আপনি লজিকের কথা জিজ্ঞেস করবেন না, লজিক ধরতে পারবেন না। এই লজিক কোন লজিকে কি হচ্ছে? কেউ বলছে 1.5 কোটি রোহিঙ্গা, এদিকে সারা বিশ্বে রোহিঙ্গার পপুলেশন 25 লক্ষ। তাহলে বাকি 75 লক্ষ রোহিঙ্গা এলো কোথা থেকে? মাফ করবেন, 50 + 75 লক্ষ রোহিঙ্গা এলো কোথা থেকে কেউ জানে না। এখন যে তথ্যটা দেব তাতে আপনার চেয়ার উল্টে যেতে পারে, তাই একটু চেয়ারটা ধরে বসুন। উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোটের লিস্টে গ্রামীণ ভোটার 12.07 কোটি, উত্তরপ্রদেশে গ্রামীণ ভোটার। আর ভারতের ইসিআই এর লিস্টে সেই সংখ্যা মাত্র 9.56 কোটি। একই রাজ্যে একই সময় 3 কোটি ভোটার হওয়া। এই 3 কোটি মানুষ কি ভিন গ্রহে চলে গেলেন? মাস্টার্সে চলে গেলেন নাকি ইএসআই এর খাতা থেকে পেন্সিল দিয়ে কেউ মুছে ফেলল? এই 3 কোটি মানুষের ভবিষ্যৎটা কোথায়? এরা কারা? উত্তরপ্রদেশের কথা বলছি, আমি বাংলার কথা বলছি না। উত্তরপ্রদেশে 12.7 গ্রামীণ ভোটার ছিলেন 12.7, আর ইলেকশন কমিশনের ডেটা কি বলছে? 9.56 কোটি। তাই 3 কোটি ভোটারটি গেল কোথায়? কোন গ্রহে গেল? মার্সে গেল, নেপচুনে গেল, প্লুটোতে গেল, চাঁদে গেল, কোথায় গেল? কেউ জানে না। আচ্ছা, এদের ভবিষ্যৎটা কি হবে? কেউ জানে না। বলবো এদের ভবিষ্যৎটা কি হবে, কি চলছে, কেন চলছে, আদৌ এর কোনো উত্তর আছে কিনা? আপনি ব্যানার্জি কিংবা মুখার্জি লিখলে সেটা মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় গ্রাহ্য হবে কিনা? খুব উদ্ভট প্রশ্নের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। কোনো দাদা দিদি ভুলে যান, গতকালকে সাধারণতন্ত্র দিবস বলুন বা প্রজাতন্ত্র দিবস বলুন, যাই বলুন, সেটা গেছে। সবাই স্ট্যাটাস আপডেট দিয়েছে প্রিয়াম্বেল আর কনস্টিটিউশনের। আজ সেই প্রিয়াম্বেল এবং কনস্টিটিউশনের হাতে রেখে একটা প্রশ্ন করতে চাই। 21শে জানুয়ারি চিফ জাস্টিস এবং জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চে এই এসআইআর নিয়ে একটি শুনানিতে সুপ্রিম কোর্টে কেন বলুন তো বিচারপতিরা এরকম একটি পর্যবেক্ষণ করলেন যে ইলেকশন কমিশন এই মুহূর্তে জেদি ঘোড়ার মতো দৌড়চ্ছে, ফ্রি অ্যান্ড ফেয়ার থাকতে হবে? কেন করলেন? এই মুহূর্তে কি ন্যারেটিভ চলছে জানেন? বিরোধীরা বলছে সারা দেশে ভোটার কাটার উৎসব চলছে, আর এদিকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ন্যাশনাল ভোটার্স ডে পালন করছে। তখন আসাম কিন্তু একেবারে শান্ত, সেখানে কোনো এআই নেই, কোনো নতুন ডকুমেন্ট চাওয়া হয়নি, শুধু ফিজিক্যাল ভেরিফিকেশান হয়েছে। ফল আসামে 0% এক্সক্লুশন। আসামে কারো নাম বাদই যায়নি ফিজিক্যাল ভেরিফিকেশানে। অর্থাৎ যেখানে সিএএ এনআরসি নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা ছিল, যে আসামে, সেখানে ভোটার লিস্ট নিখুঁত। আর বাকি ভারতে অনেকের কথায় হোয়াটসঅ্যাপ নির্দেশে মানুষের নাম নাকি কাটা হচ্ছে। এটাই বিরোধীদের অভিযোগ। এর মানে সমস্যা কোথায়? ভোটার লিস্টে? নাকি সমস্যা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রক্রিয়ায়? মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, রাহুল গান্ধী থেকে, অখিলেশ যাদব থেকে শুরু করে এই দেশের তাবড় বিরোধী নেতারা এই প্রশ্নটাই তুলে দিয়েছেন, এবং ভারতীয় জনতা পার্টি খুব সুন্দরভাবে ঠিক এই প্রশ্নটা সামনে আসলেই বলেন আমরা ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশনের মুখপাত্র নই, বলে ঘুরে চলে যান। আর এমনিও আমাদের প্রধানমন্ত্রী সাহেব গত 15 বছরে একটাও প্রেস কনফারেন্স করেননি, তাই তাকে প্রশ্ন করা
হয় ছেড়েই দিন, এতদিন উত্তর পাইনি, হয়তো আগামীতেও উত্তর পাবো না, কোনোদিন হয়তো উত্তর পাবো। ডেটা কি বলছে? ডেটা তো মিথ্যে কথা বলে না। ডেটা বলছে এই এসআইআর এর সবচেয়ে বড় কোপ পড়েছে মহিলাদের উপর, বুঝলেন? মহিলাদের জন্য রিপ্রেজেন্টেশন বিল আনা হচ্ছে, লড়কি পড়াও, বেটি বাঁচাও, কত প্রকল্প, লাডলি বেহেনা, আমাদের এখানে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, কত প্রকল্প রাজ্য কেন্দ্রে, কত প্রকল্প মহিলাদের জন্য। ডেটা বলছে সবচেয়ে বড় কোপ পড়ছে মহিলাদের উপর। বিয়ের পর নাম পরিবর্তন বা বাপের বাড়ির ডকুমেন্ট জোগাড় করতে গিয়ে কোটি কোটি মহিলা ভোটার আজ লিস্টের বাইরে থাকার আশঙ্কায়। আমাদের সংবিধানে ভোটারদের, বুঝলেন তো, আমাদের যে সংবিধান রয়েছে, দেশের একটা সংবিধান আছে, বিশ্বাস করুন দেশে এখনো একটা সংবিধান আছে। সেই সংবিধানে ভোটারদের রাজা বলা হয়, কারণ আমরা রাজতন্ত্র শেষ করে গণতন্ত্রে এসেছি, তাই আমরাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। কিন্তু এখন সেই রাজাদেরই লাইনে দাঁড় করিয়ে ভিক্ষা করতে হচ্ছে তাদের পরিচয় রক্ষার জন্য। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টকে বলেছিল তারা সফটওয়্যার ব্যবহার করবে না, অথচ তার 2 সপ্তাহ পরে সফটওয়্যার দিয়ে কোটি কোটি মানুষকে সন্দেহভাজন বানিয়ে দিল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি এখন আনরুলি হর্স? বা ওই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নিয়ে যা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, অবাধ্য জেদি ঘোড়া? প্রশ্ন করছি, প্রশ্ন আমাদের নয়, পর্যবেক্ষণ খোদ এই দেশের সর্বোচ্চ আদালতের 2 বিচারপতি, তার মধ্যে একজন চিফ জাস্টিস আর একজন জাস্টিস জয়মাল্য ব্যানার্জি। বন্ধুরা, এসআইআর বা শুদ্ধিকরণ দরকার ছিল, 100% দরকার ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় সংসদ ভবনে দাঁড়িয়ে এই এসআইআর এর জন্য কাগজ টাগজ ছিঁড়ে ফেলে একেবারে স্পিকারের সামনে দিয়েছিলেন, তিনিও হল্লা করেছিলেন এই নিয়ে। আমরাও বলছি দরকার ছিল, কিন্তু সেটা যখন মানুষের হয়রানি আর ভোটার ছাঁটাইয়ের অস্ত্র হয়ে দাঁড়ায়, যেমন বিরোধীরা বলছে, তখন কি গণতন্ত্রের ভিত নড়ে যায়? আচ্ছা, একটা নোট এসছিল, মনে আছে, 2000 টাকার নোট, গত 1 বছরে দেখতে পেয়েছেন সেই নোট এখন সার্কুলেশনে নেই। বিরোধীরা বলছে নোটবন্দির সময় হয়রানি হয়েছিল, লাইন দিয়ে দাঁড়ানো হয়েছিল, কেউ কেউ বলেছিল দেশ জওয়ান লড় রহে হ্যাঁ, আপ লাইন মে নেই খড়া হো সকতা হ্যায়। আমার কথা নয়, কুণাল কামরা নামক একজন কমেডিয়ানের কথা, খুব ভাইরাল হয়েছিল। প্রশ্ন হলো, সেই সময় বলা হলো নোটবন্দি করছি, টেরার মানি খতম, টেরারিস্ট খতম, টেরার ফাইন্যান্সিং খতম, কোথায় কি? তারপরও দেখুন কোটলি থেকে ভবালপুর টেরারিস্টরা ঘাঁটি গেড়ে বসে আছে। হ্যাঁ, আমাদের ভারতীয় সেনা তাদের যোগ্য জবাব দিয়েছে। প্রশ্ন হলো, এই সময় যখন ভোটারদের, আমার মতো আপনার মতো আম জনতাদের, যারা বিশ্বাস করুন সংবিধান যাদের রাজা বানিয়ে রেখেছে, আমি আপনি রাজা, এই রাজার রাজত্বে সংবিধান বানিয়েছে আমাদের, আমরা ভুলে যাই। ওই পকেটে টাকা নেই, তাই জন্য কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা নেই, সেই কারণে আমাদের রাজা বানিয়েছে সংবিধান। কিন্তু আমরাই যখন লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হই, যখন বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি আর মুখোপাধ্যায় মুখার্জি এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাপ করবেন, ইললজিক্যাল হয়ে যায়, তখন কি গণতন্ত্রের ভিত নড়ে যায়? দিল্লি থেকে সিইও জ্ঞানেশ কুমার বাবুকে অনেকে বলতে চায়, অনেকে বিরোধীরা অনেকে বলছেন, সবাই তো জ্ঞানেশ কুমারের দিকে আঙুল তুলছেন, অনেকে বলছেন একবার এসি রুম থেকে বেরিয়ে ট্রামে বাসে চড়ুন, মানুষের ক্ষোভটা সামনাসামনি বুঝে নিন, মানুষ ছাড়ুন, বিএলও এইআরও তাদের ক্ষোভটা বুঝুন। ভোটার লিস্ট নিয়ে এই কোটানকোট লুকোচুরি খেলা বন্ধ হওয়া দরকার, আমাদের নয়, বক্তব্য বিরোধীদের। আপনারা আজই চেক করুন ভোটার লিস্টে আপনার নাম আছে তো, নাকি সফটওয়্যারের ম্যাজিকে আপনিও লজিক্যালি ডিসক্রিপেন্ট? আপনিও কি একজন জীবিত থাকা সত্ত্বেও মৃত ভোটার হয়ে গেছেন, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিল? গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয়, গণতন্ত্র মানে ভোটারকে সম্মান দেওয়া। এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, যদি লিস্টে নাম থাকে ভয় পাবেন না, সংবিধান আছে। আর এসআইআর একটি গণতান্ত্রিক সাংবিধানিক পদক্ষেপ, যেটা প্রথমবার হচ্ছে না, এর আগেও হয়েছে। কিন্তু এসআইআরকে নিয়ে রাজনীতিটা
বোধহয় এই চড়া সুরে এই প্রথমবার বাঁধা হচ্ছে। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।